স্বাগত জানাচ্ছি টিভিসির খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি তাসন্না নাফি। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিসির খেলার দুনিয়ায়। দর্শক, আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আমরা কথা বলবো, প্রথম বিপিএল প্রসঙ্গে যেতে চাই। ছোট পরিসর উদ্বোধন অনুষ্ঠান করার কথা হচ্ছে দেশের নিরাপত্তা চিন্তা করে। এই সিদ্ধান্ত এর আগে শুনছিলাম উদ্বোধন অনুষ্ঠান হবেই না, গতকাল আবার সিদ্ধান্ত হয়েছে যে ছোট করে হবে। কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, ছোট করে হবে বলতে কি, আমরা যা কালকে বুঝলাম, কালকে ইফতেখার রহমানের কথায় যে হয়তো ওই যে আপনার পায়রা উড়িয়ে বেলুন উড়িয়ে আর কি একটা উদ্বোধন করা হবে, তারপর দুই ম্যাচের মাঝখানে হলো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হবে, যেটা নর্মালি ওই আপনার আঞ্চলিক গান বা এই ব্যাপারগুলোকে প্রাধান্য দেওয়া হবে ছোট পরিসরে। ঠিক আছে, এটা মানে হতে পারে, না হলেও যে এমন বড় কিছু হতো ব্যাপারটা সেরকম না। বিপিএল তো এমনিতে হচ্ছে এই সিচুয়েশনে, এটাই মানে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে আসলে, যে পরিস্থিতিতে যেভাবে হচ্ছে এবং আলটিমেটলি শুরু হচ্ছে, কিন্তু শেষ কতটা সফলভাবে হতে পারবে সেটা নিয়েও অনেক শঙ্কা আছে। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানটা আসলে খুব জরুরি ছিল, এবং উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে অনেক এর আগে অনেক আলোচনা সমালোচনা সব কিছু হয়েছে যে আসলে এত খরচ করে উদ্বোধনী অনুষ্ঠান করার দরকারটা কি বাংলাদেশের বাস্তবতায়। এবারও কিন্তু যারা সমালোচনা আগে করেছেন তারাও এবার পরিকল্পনা করেছিলেন সেই উদ্বোধনী অনুষ্ঠান করার। আলটিমেটলি দেশের সিচুয়েশন, উদ্বোধন অনুষ্ঠান করে সমালোচিত হওয়ার চেয়ে না করেই বেটার কিনা। হ্যাঁ, সেটাই আমি বলছি যে দেখুন, আইপিএলে হয় সেটা অন্য রকম ব্যাপার। আইপিএলের বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা এক নয়। আমি মনে করি যে বাংলাদেশের বাস্তবতা এরকম জাঁকজমকপূর্ণভাবে জাঁকালোভাবে বা অনেক পয়সা খরচ করে উদ্বোধন অনুষ্ঠান করতেই হবে বিপিএলে, সেটা খুব জরুরি কিছু নয়। এবার তারা কেন পরিকল্পনা করেছিলেন শুরুতে আমি জানি না। আলটিমেটলি সিচুয়েশনের কারণে তারা সেখান থেকে সরে এসেছেন, এবং এরপরে যা হচ্ছে ঠিক আছে, এটা এইটুকু হতেই পারে। প্রথম দিনে হয়তো ওই 15 মিনিটের মতো একটা জাস্ট ফর্মালিটি থাকবে। সেখানে আবার এই মিঠু ভাই বলেছেন, ইফতেখার রহমান মিঠু ভাই বলেছেন যে সেখানে 1 মিনিট নীরবতাও থাকবে। তিনি বলেছেন যে দেশের সাম্প্রতিক ইয়ের কারণে, ইয়েটা কি সেটা তিনি বলেন নাই, বাট আমরা ধরে নিচ্ছি হয়তো ওসমান হাদির বিদায়ের কারণে তারা ওই 1 মিনিট নীরবতা পালন করবেন। সব মিলিয়ে মানে ওই একটা আনুষ্ঠানিকতা থাকবে, এবং দুই ম্যাচের মাঝখানে যে বিরতি আছে সেখানে একটা থাকবে, সেটা হতে পারে। এর আগেও আমরা দেখেছি যে প্রতিদিনই কিন্তু হতো, মিরপুরে যখন খেলা হয়েছে বা সিলেটে, দুই ম্যাচের মাঝখানে প্রতিদিনই একটা কনসার্ট বা কোনো শিল্পী এসে গান পরিবেশন করতেন দর্শকদের জন্য, সেটা হয়েছে। সেটা আমি মনে করি যে হতে পারে, কিন্তু খুব জাঁকালো আপনার আয়োজন দরকার এমনিতেও ছিল না, এবার তো সিচুয়েশনের কারণে হচ্ছে না। বিপিএল উদ্বোধন অনুষ্ঠান বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা দেখেছি গতকালকে অনেক ফ্র্যাঞ্চাইজি সিলেটে গিয়েছে এবং সেখানে গিয়েও নানা ধরনের সমালোচনা সৃষ্টি হয়েছে। দেখেছি দলগুলো ঠিকভাবে এয়ারপোর্ট থেকে যাওয়ার ব্যবস্থা ছিল না, নানা ধরনের বিভিন্ন অব্যবস্থাপনা ছিল। এটা কি শুরুরই একটা ধাক্কা কিনা, যে শুরুর সময় আসলে সমালোচনা শুরু হয়ে গেল বিপিএল এর এখান থেকেই? দেখুন, এটা বিশ্বের কিছু নাই, খুবই এক্সপেক্টেড যে বিপিএল হলে এরকম হবে। এই স্পেশালি শুরুর দিকে এরকম নানা অব্যবস্থাপনার আমরা নজির এর আগেও দেখেছি। এবার অন্তত একটু পজিটিভ হলো যে দলগুলো প্রথম দিন থেকেই আমি দেখছি বেশিরভাগ দলই প্র্যাকটিস কিটটা তারা পেয়েছে, মানে তাদের নিজস্ব প্র্যাকটিস কিট। নর্মালি যেটা শুরু হয় যে দেখা যায় যে জাতীয় দলের জার্সি কিংবা অন্যান্য যে দলগুলো সেই জার্সি পরে তারা মানে রকমারি অবস্থায় তারা শুরু করে। এবার অ্যাটলিস্ট এটা একটা পজিটিভ জিনিস আছে। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে এয়ারপোর্টে গিয়ে তারা দেখেছে যে তাদের ট্রান্সপোর্ট নেই বা এই ধরনের ব্যাপারগুলো, এই সমন্বয়হীনতা, এটা বিপিএলে চলতেই থাকবে। এবং এবার যেটা হয়েছে, এবার অনেক কিছু নিয়েই শঙ্কা আছে আসলে। বিপিএলের নিলামে আমরা যা দেখেছি, এর আগে আপনার শোতে আমি এসে বলেছি যে বিপিএলের নিলামে এবার এমন লোকজনদেরকে আমরা দেখেছি যাদের নিয়ে আসলে সন্দেহ আছে। সেটা আপনার বিভিন্ন ধরনের ফিক্সিং বলুন বা বিভিন্ন অনিয়ম দুর্নীতির সন্দেহ যাদের এগেনস্টে আছে বা যাদেরকে নিয়ে আছে, তাদেরকে আমরা বিপিএল এর নিলামের টেবিলে এবার দেখেছি, এবং এত বেশি মাত্রায় দেখেছি এটা আমি এর আগে কখনো দেখিনি। সেটা নিয়ে কিন্তু আমরা আসলে ফর্মালি এগুলো বলা কঠিন, কারণ আপনি যখন স্পর্শকাতর ব্যাপার প্রমাণ না হওয়া পর্যন্ত বলা কঠিন, কিন্তু আমরা চিনি তাদেরকে। এবং আপনি ক্রিকেটারদের সঙ্গে কথা বলুন, ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে কথা বলুন, তারা বলবে যে হ্যাঁ, এই লোকগুলো কিন্তু এরকম। তাদেরকে আমরা এই বিপিএল এর নিলামের টেবিলে এবার দেখেছি। অ্যালেক্স মার্শাল, যিনি ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান বিসিবি, তিনি বলছেন যে সবচেয়ে বেশি শঙ্কা হলো দলগুলোর মালিক নিয়ে, মালিক পক্ষরাই করে এটা। তিনি বাংলাদেশে যোগ দেওয়ার আগে, তিনি যখন আইসিসিতে ছিলেন তখনও তিনি বলেছেন যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সবচেয়ে বড় শঙ্কার জায়গা হলো দলগুলোর মালিক নিয়েই, সর্ষের ভিতরে ভূত যেটাকে বলা হয়। তো তিনি এবারও সেটা বিপিএল শুরু আগে বলেছেন, এবং শঙ্কার জায়গাটা যেটা বলছে যে নিলামের টেবিলে তাদেরকে দেখেছি অনেককে, যাদের দিকে আসলে যাদের কিন্তু অনেক প্রশ্ন আছে। সো অনেক শঙ্কা আছে। আর এই যে টুকটাক ব্যবস্থাপনার কথা আপনি বলছেন, এগুলো বিপিএল এর টুর্নামেন্ট জুড়েই চলতে থাকবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনার কথা সূত্র ধরে যদি বলি, যে সংগঠক যারা বিপিএল টিম কিনেছে, বিপিএল যারা আছে, সংশ্লিষ্ট যারা আছে, তাদের কখনো আমরা নিষিদ্ধ হতে বা এটা দেখি না। আমরা সবসময় ক্রিকেটারদের শাস্তি দেওয়া হচ্ছে, ক্রিকেটাররা সবসময় এটা
এটার সংক্রমিত হচ্ছে ক্রিকেটারদের সাথে সবসময়, এই যে এবার কয়েকজন ক্রিকেটারকে তারা রাখেনি বিপিএল এর নিলামে, কিন্তু কোনো সংগঠকের নাম আজ পর্যন্ত আমরা শুনিনি তাকে বাইরে রেখে এবারে বিপিএল হবে, সেবার বিপিএল আসতে পারবে না, এমন নজির বাংলাদেশের ক্রিকেট আমরা দেখিনি বিপিএল নিয়ে। হ্যাঁ, এবং এটা খুবই ভ্যালিড প্রশ্ন, এবং যে প্রক্রিয়ায় এই ক্রিকেটারদেরকে নিলামের বাইরে রাখা হয়েছে এটাও আমি আপনার সাথে আগে এসে বলেছি যে তাদের নাম যদি আপনার অভিযোগপত্রে থাকে খুব ভালো, আপনি তাদের বিরুদ্ধে তাদেরকে প্রমাণ করতে হবে, কিন্তু তাদের এগেনস্টে, কারণ স্পর্শকাতর ব্যাপার বলছি, আপনি যখন আইসিসি কোনো ব্যাপার নিয়ে তদন্ত করে আপনি কিন্তু তার নামও জানবেন না কার এগেনস্টে তদন্ত করছে। তারা লম্বা সময় নেয়, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর, এমনও হয়েছে যে 4 বছর আগের কেস 4 বছর পরে তারা সেটাকে রিভিল করছে, কারণ তারা একদম এক্সাক্ট প্রমাণ পাওয়ার পরে তারপর নাম রিভিল করে, কারণ এটা খুবই স্পর্শকাতর ব্যাপার। এখন এই ক্রিকেটারদের দিকে আপনার ঠিক আছে প্রশ্ন আছে, তাদের এগেনস্টে হয়তো অভিযোগও আছে, কিন্তু তারা যদি বাংলাদেশের আইন যদি ঠিকঠাক কাজ করতো, তারা যদি আদালতে যেত, যদি মানহানির মামলা অন্যান্য দেশের মতো বাংলাদেশে স্ট্রং থাকতো, তাহলে কিন্তু বিসিবি সিরিয়াস একটা অবস্থায় পড়ে যেত, তারা যদি সত্যিকার আইনি ব্যবস্থা নিতে পারতেন। কারণ তাদেরকে যেভাবে বাইরে রাখা হয়েছে, তাদেরকে যদি বাইরে রাখা হয়, আপনি যেটা বললেন, তাহলে সংগঠকরা কেন নয়? সংগঠকদের আপনার এবারও আমরা জানি কেউ আছে সরাসরি, কেউ আছে আড়ালে, যাদের নিয়ে অভিযোগ যে দলগুলোতে তারা খেলেছেন, এই যে ক্রিকেটাররা বাইরে আছেন তারা যে দলগুলোতে খেলেছেন, সেই সংগঠকরা এবারও আছেন, আড়ালে বিভিন্নভাবে আছেন। আমি যেটা বললাম, নিলামের টেবিলে এমন অনেককে দেখেছি যাদেরকে আমরা মানে যারা আড়াল থেকে কাজ করতেন, এতদিন প্রকাশ্যে কাজ করার সাহস পেতেন না বা প্রকাশ্যে সামনে আসার সাহস পেতেন না, তারা এখন নিলামের টেবিলে বসছেন। তার মানে ব্যাপারটা কোন জায়গায় চলে গেছে। সো আপনারা যদি ক্রিকেটারদেরকে ক্রিকেটাররা তো আপনার ফেস, ক্রিকেটাররা তো তারকা সত্যিকার অর্থে, তাদেরকে যদি আপনি তাদের এগেন্সটে যদি আপনি বড় পদক্ষেপ নিতে পারেন, সংগঠনটা কেন নয়? তারা দেশের ক্রিকেটের কি মানে কতটুকু তারা দিচ্ছে, কি স্টেক হোল্ডার তারা আসলে বছরের পর বছর ধরে তারা দেশের ক্রিকেটকে কী দিয়েছেন, সিম্পলি আমি বলছি তারা কী দিয়েছেন। তো তাদের বিরুদ্ধে আপনি কেন ব্যবস্থা নিতে পারবেন না? তারা বলছেন যে স্পর্শকাতর ব্যাপার বা প্রমাণ না হওয়া পর্যন্ত তাদেরকে আমরা করতে পারি না, তাহলে ক্রিকেটাররা কেন? এখানেও দেখুন তারা একটা ফাঁক রেখে দিয়েছে, তারা বলছে যে হ্যাঁ ক্রিকেটারদের নাম আমরা রিভিল করিনি, মিডিয়া বের করেছে। সাথে স্পষ্ট বোঝা যাচ্ছে, আপনি যখন এনামূল হক বিজয়ের মতো একজন ক্রিকেটারকে আপনি বাইরে রাখবেন, মিডিয়া তো জানে যে মানে কেন তাকে বাইরে রাখছেন আপনি, তাই না? এটা খুবই মানে স্পষ্ট ব্যাপার যে আপনি তাদেরকে বাইরে রাখবেন, মিডিয়া তো নাম তাদেরকে বের করে ফেলবে। সো তারা মানে ইচ্ছে করেই ব্যাপারগুলো করেছেন। বিজয় থাকতে পারেন বা যে কোনো ক্রিকেটার থাকতে পারেন, আপনি প্রমাণ করুন সিরিয়াসলি। এখন পরবর্তীতে যদি তারা প্রমাণ না হয়, আপনি কিন্তু এই যে তাদের মানহানিটা হলো সেটা আপনি কীভাবে ফিরিয়ে দেবেন, তাই না? সো তাদের এগেন্সটে যদি ব্যবস্থা নেওয়া হয়, সবচেয়ে বেশি ব্যবস্থা নেওয়া উচিত সংগঠকদের বিরুদ্ধে বা এই দলগুলো যারা এই দলগুলো যারা আড়ালে থাকেন তাদের এগেন্সটে। তারা যদি ঠিক হয়ে যান, কোনো ক্রিকেটার তো এখানে কিছু করতে পারবেন না, সিম্পল ব্যাপার। হ্যাঁ, তারাই তো করছেন, আড়াল থেকে কলকাঠি তো তারাই করছেন। অ্যালেক্স মার্শালের কথা যদি বলি, এই বিপিএল এর পরে তিনি বিসিবি থাকবেন কিনা আপনার কাছে কি মনে? কারণ তিনি তো যদি সত্য রিপোর্ট যদি নিয়ে আসে, সেক্ষেত্রে যেটা বললাম যে সংগঠকরা অনেকের নাম চলে আসতে পারে, তিনি টিকবেন কিনা মনে হয়? দেখুন, সামনে কয়েক মাস পরে এই বিসিবি টিকবে কিনা, বিসিবিতে যারা আছেন সেটা নিয়ে অনেক সংশয় সন্দেহের অবকাশ আছে। কারণ হলো যে আপনার ন্যাশনাল ইলেকশনের পরে যখন দেশের রাজনৈতিক পট পরিবর্তন হবে, আমি নিশ্চিত করে আপনার সাথে এসে বলে যেতে পারি যে বিসিবির এই বোর্ডে যারা আছেন তারা থাকবেন না, থাকবেন না। সেটা কোন প্রক্রিয়া হবে, কিভাবে হবে, সেটা সময় হলে দেখা যাবে, কিন্তু ডেফিনেটলি তারা থাকবেন না। তারপরে এই বিসিবি নিয়োগ করা যারা আছেন, এই অ্যালেক্স মার্শাল বলুন বা অন্যরা, তারা থাকবেন কিনা সেটা নিয়ে তো সন্দেহ আছে। বাট আপনি যে জায়গা থেকে বললেন, ডেফিনেটলি মানে গতবার যে নমুনা আমরা দেখেছি এবং এইবার যে শঙ্কার জায়গা আছে, তাতে অ্যালেক্স মার্শালের মাথা খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে যা হয় বাংলাদেশে বিপিএল নিয়ে যা হয়, আপনার বেশ কিছু কড়াকড়ির ব্যবস্থা তারা করেছেন বলে আমরা শুনেছি। যেমন ওই পিএমও অ্যাক্সেসগুলো খুব লিমিটেড করা হয়েছে, এবার দলগুলোর সাথে সিআইডি রাখা হবে। তারা কিভাবে কাজ করবে আমি আসলে জানি না, বাট তারা কিছু মেজার নিয়েছেন বলে আমরা দেখেছি, কিন্তু এটা প্রতি বছরই আসলে বিপিএল শুরুর আগে বলা হয়। তো তারপরে যা হয়, মানে অ্যালেক্স মার্শাল যে প্রক্রিয়া কাজ করেছেন আইসিসিতে, কিংবা তিনি যখন আপনার লন্ডন পুলিশের কর্মকর্তা ছিলেন, সেখানে যা দেখেছেন আর বাংলাদেশের বাস্তবতা তো টোটালি ডিফারেন্ট। সো তার মাথা খারাপ হয়ে যেতে পারে। এবং বিপিএল নিয়ে যে শঙ্কার জায়গাটা, আর কি ফিক্সিং একটা ইস্যু আছে আপনি বললেন শঙ্কার জায়গা, এছাড়া আমরা দেখেছি অনেক বিদেশি তারকারও এবার অনেকটা আগ্রহ প্রকাশ করেনি বিপিএল খেলতে। আর কি শঙ্কা দেখছেন বিপিএল নিয়ে, ফিক্সিং ছাড়া আর বাকি শঙ্কাগুলো কি দেখছেন? দেখুন, এই যে অব্যবস্থাপনার ব্যাপার তো আছেই, গত বছরের হোটেল বিল এখন অনেক মানে দলগুলোর কাছে পায়। সো এই ধরনের ব্যাপার আছে। যদিও টাকা পয়সা নিয়ে তারা অনেক কড়াকড়ির কথা বলেছেন যে হ্যাঁ তারা ব্যাংক গ্যারান্টি বা ওই চেক নিচ্ছেন, আলটিমেটলি কিন্তু সেগুলো তারা রিভিল করেন, ক্লিয়ারলি কাট বলতে পারেন, কারণ কোনো দলই সেভাবে আসলে পুরোটা দেয়নি। তারা ক্লিয়ার, আপনার জিজ্ঞেস করেন বিপিএল কর্মকর্তাদের বা বিপিএল গভর্নিং কাউন্সিলে, তারা কিন্তু তাদের কথার মধ্যে প্রচুর ফাঁক থেকে যায়। সো ওইখানে শঙ্কা আছেই যে আলটিমেটলি টাকা পয়সা তারা ঠিকঠাক পাবেন কিনা বা পুরো টাকা পাবেন কিনা। হয়তো বিপিএল শুরুর আগে যে 25% দেওয়ার কথা, সেটা হয়তো দেওয়া হতে পারে, বিপিএল টুর্নামেন্ট চলার সময় কিছু দেওয়া হতে পারে, কিন্তু শেষে
আলটিমেটলি মানে কতটা দেওয়া হবে সেটা নিয়ে শঙ্কার জায়গা আছে। বিদেশি ক্রিকেটার যারা আসছেন বা মেন্টর বা কোচিং স্টাফের ক্রিকেট যারা আসছেন, শোয়েব আখতার এলেন, আমি জানি না যে আলটিমেটলি তারা মানে সেই ফাইনাল পেমেন্ট পাবেন কেন। গত বছরও ঢাকঢোল পিটিয়ে পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে আনা হয়েছিল, তারপরে কি কেলেঙ্কারি হয়েছে আপনারা জানেন যে একটা মেন্টর, তাকে টাকা পয়সা দেওয়া হয়নি, তিনি সেটা বলেছেন। ওয়ার্ল্ড মিডিয়া খুব সেটা ফোকাস হয়েছে, খুবই স্বাভাবিক। আপনি যখন টাকা পয়সা নিয়ে এরকম করবেন তখন তো সেটা ওয়ার্ল্ড মিডিয়া ফোকাস হবেই। সো এবারও সেই সংখ্যার জায়গা তো ডেফিনেটলি আছে, এবং ওই যে ব্যাংক গ্যারান্টি যদি তারা ক্লিয়ারলি নিতে পারতেন তাহলে হয়তো আমরা বুঝতাম যে হ্যাঁ বিসিবি দিয়ে দিচ্ছে, কিন্তু সেটা তো তারা আলটিমেটলি নিতে পারেনি। আরও সংখ্যার জায়গা হলো যে এবার বিপিএলে যে দলগুলো এসেছে বেশিরভাগ দল জানে যে তারা আলটিমেটলি থাকবে না, যদিও 5 বছরের জন্য দেওয়া হয়েছে। কিন্তু যখন ন্যাশনাল ইলেকশন হবে, যখন আমি বাস্তবতার কথা বলছি, যখন ন্যাশনাল ইলেকশন হবে, যখন বোর্ড চেঞ্জ হবে, বিপিএল গভর্নিং কাউন্সিল চেঞ্জ হবে, তখন এই দলগুলোও থাকবে না। বেশিরভাগ দলের মালিক কিন্তু ফিসি, খুবই ফিসি। আমি এবারে স্পষ্ট করে এই শোতে বলে যাচ্ছি, সরাসরি যে দলগুলোর মালিক পক্ষ এনে থাকতো আমি তাদের সঙ্গে ডিবেট করতে পারতাম। ডেফিনেটলি এই দলগুলোর মালিক পক্ষ খুব ফিসি, এবং তারা খুব ভালো ক্রিকেটের উদ্দেশ্য থেকে বিপিএলে আসে নাই। সো তারা যে থাকবেন না, তারা বেশিরভাগ দলগুলো সেটা জানে। সো তারা কি করবেন এই টাকা পয়সা নিয়ে আলটিমেটলি বা অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে, আমার খুব সন্দেহ আছে। এটার সাথে যদি বলেন যে একটা ফ্র্যাঞ্চাইজিকে আমরা দেখেছি প্রথমে তারা বাদ দিয়েছিল বিসিবি, তারপরে বলা হচ্ছে যে 6টা দল মেলানোর জন্য আবার তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা কি আসলে প্রস্তুতি নিয়ে এসেছে কিনা আপনার কাছে মনে হয়, নাকি জাস্ট বিসিবি এই যে যেরকম গতবার দেখেছি রাজশাহীকে অনেকটা তাদের আগ্রহ ছিল না, তারা বলছে জোর করে নিয়ে আসা হয়েছে, তো এবারও কি তেমনটা একটা নিদর্শন হতে পারে কিনা? হ্যাঁ, আমরা জানি যে এগুলো আসলে প্রকাশ্যে বলা কঠিন, আমরা জানি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। যেমন বেশ কয়েকটা দলকে আছে, একাধিক দল আছে যাদেরকে আসলে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ফোন করে বা চাপ দিয়ে তাদেরকে দল দিতে বাধ্য হয়েছে বিসিবি। আর কি সিচুয়েশন এরকম ছিল, সেটা সরকারের বলুন বা যারা এখন ক্ষমতার সীন আছেন তাদের বলুন, তাদের চাপে দল দিতে বাধ্য হয়েছে বিসিবি, এরকম কথা আমরা শুনেছি। সো তাদের নিয়ে কিন্তু আসলে সেই সংখ্যার জায়গা আছে। গতবার রাজশাহী যা হয়েছে সেটা তো আসলে মানে নজিরবিহীন। বিপিএলে অবশ্য মানে এত কিছু হয়, কোনো কিছু আসলে মানে অপ্রত্যাশিত নয়, কিন্তু তারপর রাজশাহী গতবার যা করেছে সেটা নজিরবিহীন। সো এবারও 2-1টি দলকে নিয়ে সেই সংখ্যা আছে, কারণ তাদেরকে যেটা বললাম আসলে বিভিন্ন জায়গাতে ফোন কল বা বিভিন্ন চাপে তাদেরকে দল দেওয়া হয়েছে। তারা আলটিমেটলি কী করবেন সেটা মানে আমরা অনেক সময় সাংবাদিকরা মজা করে বলি যে বিপিএল এলেই আমরা আসলে ক্রীড়া সাংবাদিক থাকি না, আমাদেরকে ক্রাইম রিপোর্টারের মতো হতে হয় বা বিভিন্ন বিট আমাদেরকে কভার করতে হয়, কারণ এত কিছু হয়। সো এবার সেই চ্যালেঞ্জটা সাংবাদিকদের সামনে থাকবে যে আসলে এই বিষয়গুলো থাকবে, মনে হচ্ছে যে ফিক্সিং একটা বড় একটা জায়গা নিতে পারে। তবে এই ধরনের বিপিএল করে বা এই যে আমরা দেখি যে বিসিবি অনেকটা জোরপূর্বকভাবেই বিপিএলটা করতে চাচ্ছে, এতে বিসিবির বেনিফিট কখনো দেখেছেন কিনা বা বাংলাদেশ ক্রিকেটের কোনো বেনিফিট দেখেছেন কিনা এভাবে জোরপূর্বক বিপিএল আয়োজন করে? না মানে এবং আমি মানে কালকে আমরা আলোচনা করছিলাম এই ব্যাপারটা নিয়ে, যখন মিঠু ভাই কথা বলি যে প্রত্যেকটা বোর্ড চেঞ্জ হয়, কিন্তু প্রত্যেকটা বোর্ডের কিন্তু বিপিএল নিয়ে এত আগ্রহ থাকে, কিন্তু বিপিএল করতেই হবে। হ্যাঁ, ডেফিনেটলি একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আপনার লাগবে, খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লাগবে, কিন্তু যে অবস্থা এবার সিচুয়েশন যা দেশের এবং দেশের ক্রিকেটের যা অবস্থা, কিন্তু বিপিএল কেন করতেই হবে এটা আসলে আমাদের মাথায় আসে না যে বিপিএল করতেই হতো। আপনি ন্যাশনাল মানে আপনি যদি টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির কথা বলুন, তাহলে কিন্তু চমৎকারভাবে আপনি 4টা-5টা দল নিয়ে মানে লোকাল টিম নিয়ে করে এর আগে যেমন হয়েছিল, সো আপনি টি-20 টুর্নামেন্ট একটা করতে পারতেন, এবং সেটা যদি আপনি সত্যিকার অর্থেই ওইভাবে ভালোভাবে ঘোষণাভাবে করেন, সেখানে সেই ইন্টেন্সিটি থাকতো, টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা খুব ভালোভাবে হতে পারতো। কিন্তু এখন যতগুলো ভয়, যতগুলো সংখ্যা নিয়ে বিপিএল শুরু হচ্ছে, আমার কিংবা আমাদের আসলে মাথায় ঢোকে না কিন্তু বিপিএল লাগবেই কেন। এবং তারা কিন্তু বলছেন যে এবার খুব বেশি লাভ হবে না, আপনার টিভি রাইটস থেকে কিন্তু অন্যান্যবার যা হয় তার চেয়ে 3/1 তারা টিভি রাইটস তারা হয়তো টিভি রাইটস থেকে টাকা পাবেন, স্পন্সর পাওয়া যাচ্ছে না, দলগুলো স্পন্সর পাচ্ছে না দেশের সিচুয়েশনের কারণে। না, আপনার দেশে এখন যে অবস্থা সিচুয়েশন, কালকে মিঠু ভাই ইফতেখার রহমান মিঠু বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, তিনি বলছেন যে দেশের এই অবস্থায় খুব চ্যালেঞ্জিং এবং ঘন্টায় ঘন্টায় তাদেরকে পরিকল্পনা করা লাগছে, তাদেরকে আয়োজন কেন করতে হচ্ছে, এবং তারা বলছেন খুব বেশি আর্থিক লাভ হবে না, খুব বেশি আর্থিক লাভ হবে না। এবং আলটিমেটলি যে এফোর্ট তারা দিচ্ছেন, যত মানসিক এবং শারীরিক যত পরিশ্রম তাদেরকে করতে হচ্ছে, তারপরে আমার এই বিপিএল কেন করতে হবে? যত সংখ্যা আছে, যত চোখ রাঙানি আছে সব কিছুর ভিতরে, তাহলে বিপিএল কেন করতে হবে? আপনি একটা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য যদি বাইরের দলগুলোর সঙ্গে খেলা সম্ভব না হয়, খুব ভালো করে একটা 4টা-5টা দল নিয়ে আপনি খুব ভালো একটা টি-20 টুর্নামেন্ট করতে পারতেন, যেখানে আপনি যদি সত্যিকার অর্থে গোছানোভাবে করতে পারতেন, দেশের ক্রিকেটও উপকৃত হতো, দেশের লোকাল ক্রিকেটাররা বেশি সুযোগ পেত, এবং আমি যেটা বলছি ইন্টেন্সিটি খুব ভালো থাকলে আপনি এখান থেকে নতুন ক্রিকেটারও পেতে পারতেন, ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিও ভালো। যেখানে আর কি আমরা দেখেছি ঢাকা লিগের কোনো খবরাখবর নেই। আমরা ফিরবো আলোচনা, একটা বিরতির সময় আছে, ফিরবো। দর্শক, আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আমরা এবার
ঢাকাই লিগ এবং বিসিবির বর্তমান যে অবস্থা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা ফাইম সিনের একটা প্রতিবেদন দেখছিলাম, তিনি বলছিলেন যে ষড়যন্ত্র করে তার 8 ক্লাবকে বাদ দেওয়া হচ্ছে, দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হচ্ছে, আবারও নির্বাচন চান। বিসিবির এই প্রেক্ষাপটে বিসিবি এখন কয় দিকে আসলে সামলাবে, কি বলবেন? হ্যাঁ, বিসিবি খুব বাজে অবস্থায় পড়েছেন। বাজে অবস্থার পড়াটা খুবই অনুমিত ছিল, কারণ তারা যেভাবে আসলে এই দায়িত্বে এসেছে বা এই বোর্ডের ক্ষমতা এসেছে। দেখুন, ফাইম সিনা যেটা বলেছেন যে ষড়যন্ত্র করে 8 ক্লাবকে নামিয়ে দেওয়া হয়েছে, সেই ষড়যন্ত্রটার সঙ্গে আমি ঠিক একমত নই। তাদেরকে নামিয়ে দেওয়ার জন্যই যে এটা করেছে তা না, কিন্তু তাদের মূল দাবি যেটা বা মূল অভিযোগ যেটা, সেখানে আমি পুরোপুরি একমত যে এই বোর্ড আসলে ঠিক মানে নির্বাচন যেটা ছিল সেটা যে বৈধ নির্বাচন ছিল না, সেটা যে সাজানো নির্বাচন, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের সেই দাবি পুরোপুরি সত্য। যেভাবে এবারের ইলেকশনটা হয়েছে, যে অভিযোগ পাপন ভাইয়ের বোর্ডের এগেনস্টে ছিল, নাজমুল হাসান পাপনের, যে তিনি তো 3বারের নির্বাচিত বোর্ড সভাপতি, কিন্তু একবারও আসলে ইলেকশন হয়নি, তার তো ইলেকশন হয়নি, কারণ সব কিছু সাজানো ছকে হয়েছে। একটা দুটো পোস্টে আপনার পরিচালক পদের নির্বাচন হয়েছে। এবারও তো তাই হলো। মানে আপনি তো পরিবর্তনের ধোঁয়া তুলেছেন, পরিবর্তনের কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, আলটিমেটলি এবারও ইলেকশনের মতো এতটা ন্যাক্কারজনকভাবে আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ারে আমি দেখিনি, 16-17 বছর দেখিনি যে এবারের নির্বাচন যেভাবে সাজানো হয়েছে এবং যতটা বাজেভাবে হয়েছে। সো ফাহিম সিনহা বলুন বা যারা যে ক্লাব সংগঠক আছে, তাদের দাবিটা ঠিক আছে যে এই বোর্ড অবৈধ। তারা বলছেন এই নির্বাচন অবৈধ, নির্বাচনটা ঠিকভাবে হয় না, এটা পুরোপুরি সত্যি। আসিফ আকবর বিসিবি ডিরেক্টর হয়েছেন, তিনি কীভাবে হয়েছেন তিনি নিজেও হয়তো বলতে পারবেন না। বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যান্য কোনো দেশের ইতিহাসে আমি জানি না যে এরকম আছে যে একজন বোর্ড ডিরেক্টর হয়েছেন, তিনি দেশের বাইরে, পুরো প্রক্রিয়া দেশের বাইরে। তিনি কীভাবে কাউন্সিলর হয়েছেন, কীভাবে তিনি বোর্ড ডিরেক্টর হলেন, তিনি নিজেও জানেন না, কিন্তু অটোমেটিক হয়ে গেছেন স্বয়ংক্রিয়ভাবে। পাবন ভাইদের সময় আমরা যেরকম দেখেছি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যেতেন। সো এবারও সেটাই হয়েছে। সো এই নির্বাচন যে মানে বাজেভাবে হয়েছে, সাজানো ছকে হয়েছে, সেটা কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মনে করি যে ফাহিম সিনহা বা বোর্ড সংগঠক যারা আছেন, তারা যে খেলাটাকে বয়কট করেছেন, সেটা আসলে ঠিক পদক্ষেপ না, আমি পার্সোনালি মনে করি। কারণ আলটিমেটলি সাফারার তো ক্রিকেটাররা হচ্ছেন এখানে। আপনি খেলা বয়কট করার কোনো সমাধান না, এবং খেলা এমন না যে খেলা বয়কট করলে এই বোর্ড তাদেরকে মেনে নিচ্ছেন বা এই বোর্ড নির্বাচন দিয়ে দিবে আবার, সেটা তো তারা করবেন না, কোনোভাবেই তারা করবেন না। সো অন্য কোনোভাবে তারা প্রতিবাদ জানাতে কিভাবে আসলে জানাতে পারে? এখানে তো অনেক মানে অনেকেই বলে যে প্রতিবাদ কিভাবে জানাবে, খেলা বয়কট না করে আর কি কি ওয়ে আছে? তারা এই যে সংবাদ সম্মেলন করছেন, তারা যে তাদের প্রতিবাদটা জানাচ্ছেন, তারা বিভিন্নভাবে আপনার হয়তো একটা মানববন্ধন তারা বোর্ডের সামনে করতে পারেন গোছানোভাবে। এর মধ্যে কিছু কয়েকটা মিছিল কিন্তু হয়েছে, কিন্তু ওগুলো খুব হাস্যকর হয়েছে। মানে আর ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভাই যিনি পদত্যাগ করলেন, তারপর দিন তার এগেনস্টে মিছিল হয়েছে, তারপর 2 দিন পরে আবার হয়েছে। কিন্তু যারা মিছিলে এসেছেন তারা নিজেরাও জানেন না কেন এসেছেন, আমরা তো কথা বলছি তাদের সঙ্গে। এটা তো ওয়ে না। আপনি কোনো গোছানোভাবে আপনার মিডিয়ার মাধ্যমে সেই আপনাদের কথাগুলো মানুষের কাছে জানান, আপনি বিসিবির সামনে মানববন্ধন করেন, আপনি আপনার যে যৌক্তিক কারণগুলো আছে কি 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 হয়েছে সেগুলো খুঁজে বের করেন, আপনারা আইনি পদক্ষেপ নেন, আইনগতভাবে এগোতে পারেন, অনেক কিছু আপনারা করতে পারেন। খেলা বয়কট করলে যেটা হয় যে হ্যাঁ ঠিক আছে, চোখে লাগছে যে হ্যাঁ তারা খেলা বয়কট করছে, কিন্তু আলটিমেটলি তো এটা কোনোভাবেই সেই সমাধান। আপনি খেলা বয়কট করে তো বোর্ডকে বাতিল করতে পারবেন না। মাঝখান থেকে যেটা হলো যে এই 8টা ক্লাবের যে ক্রিকেটাররা আছেন, এরপর সেকেন্ড ডিভিশন হবে, সেকেন্ড ডিভিশনে অলরেডি বেশ কিছু ক্লাব কিন্তু নাম সরিয়ে নিয়েছে, তারা খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। ওই ক্লাবে যে ক্রিকেটাররা খেলতেন, বা যদি এর মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ হয়, জানি না হবে কিনা, যদি হয় তাহলে যে মানে সেখানে যে ক্রিকেটাররা আছেন তারা বঞ্চিত হচ্ছেন। কারণ এই ক্রিকেটাররা কিন্তু দেখুন, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যারা খেলেন, তারা তো আসলে ন্যাশনাল লেভেলের ক্রিকেটার না, তাদের আয়ের মূল উৎস এটা। তারপর সারা বছর তারা খ্যাপট্যাপ খেলেন টুকটাক, কিন্তু মূল উৎস হলো তারা এই লিগের দিকে তাকিয়ে থাকেন, তারা বঞ্চিত হচ্ছেন আলটিমেটলি। সো এটা আসলে মানে যারা প্রতিবাদ করছে তারা যদি বোর্ডে আসে, বোর্ড কতটুকু নিরাপদ আপনার কাছে মনে? তাদেরকে তো আপনি অনেকেই চেনেন, এর আগেও বিভিন্ন দায়িত্ব তাকে দেখেছেন, তাদের হাতে নিরাপদ কিনা? ডেফিনেটলি না। তাদের নিয়েও অনেক প্রশ্ন, অনেক সংশয় থাকবে, এবং তারা এই জন্যই বলছি যে তারা যখন ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছেন বা ক্রিকেটারদেরকে ক্ষতিগ্রস্ত করছেন, সো তাদের দিকেও আঙুল তোলা যায়, বা তারা আসলে ভবিষ্যতে বোর্ডে আসলে কী হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তারা এখনকার বোর্ড নিয়ে অনেক প্রশ্ন তুলছেন। এখনকার বোর্ডে যারা আছেন, যারা আগে ছিলেন না, তারা কিন্তু এই একই প্রশ্ন করতেন বা একই কাজ করতেন। আমি নাম ধরেই বলতে পারি, বুলবুল ভাই বা ফাহিম ভাইরা, নাজমুল আদিন ফাহিম ভাইরা এর আগে যেসব নিয়ে প্রশ্ন করতেন, যেসব দিকে আঙুল তুলতেন, তারা এখন এই বোর্ডে এসে কিন্তু সেই কাজটাই করছেন। সো এখন আবার যারা এদের দিকে আঙুল তুলছেন, তারাও যে এসব করবেন না সেটা নিয়ে আসলে নিশ্চয়তা নেই, তারাও এরকম করতে পারেন। কারণ ক্রিকেটকে আলটিমেটলি আমি দেখি যে ক্রিকেটকে সব কিছুর উপর যে প্রাধান্য দেওয়ার কথা তারা বলেন, তাদের কথায় থাকলেও কাজে সেটা আমরা দেখি না। ক্রিকেটকে ভালোবাসার জায়গাটা নেই এখানে, আসলে পলিটিক্স বা চেয়ারের দখলটাই বেশি। তারা বলেন যে ক্রিকেটকে ভালোবেসে তারা আসেন কাজ করতে, কিন্তু আলটিমেটলি যখন ওই স্বার্থের জায়গাটায় যায়, তখন আসলে ক্রিকেটকে প্রাধান্য দিতে দেখি না। তখন তাদের ব্যক্তিগত ক্লাবের বা ব্যক্তিগত বা নিজস্ব স্বার্থ, সেগুলোকে আমরা প্রাধান্য দিতে দেখা যায় না। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমরা অনেক বিষয় আলোচনা করলাম, একদমই শেষ পর্যায়ে রয়েছে। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়া আসার জন্য। ধন্যবাদ আপনাকে।